রোষের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া সহ নানা অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। এই সময়ে বিদেশে পাচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। 2014 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই বেনজির আহমেদকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন আসাদুজ্জামান খান কামাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ছাত্র জনতার কর্মসূচির কারণে নিজের জীবন বাঁচাতে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়া হয়েছেন। তবে যে অবস্থায় তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন, এই অবস্থায় বাংলাদেশের ঋণের বর্তমান পরিমাণ এবং পরিস্থিতি এবং তারা যে হায়নার মতো সকল কিছু চিবিয়ে গিলে খেয়েছে, এর বিবরণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কত কোটি কোটি বিলিয়ন ডলার টাকা তিনি ঋণ করেছেন এই অবৈধ উন্নয়নের ফাঁদে। আসুন সে সম্পর্কে বিস্তারিত থাকছে এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। রোষের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া সহ নানা অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। এই সময়ে বিদেশে পাচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। সেসব সামাল দিতে গিয়ে জনগণকে বিশাল ঋণের ফাঁদে রেখে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী। জানা যায়, পুরো শাসনামলে আওয়ামী লীগ সরকার ঋণ করেছে 15.5 লাখ কোটি টাকারও বেশি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বণিক বার্তা। প্রতিবেদনে বলা হয় 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। অথচ 2009 সালে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 1.5 দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে। ঘোষিত বাজেটে সরকারের পরিচালনা ব্যয় মেটানো এবং উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে বিশাল অঙ্কের এই ঋণ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে অন্তত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে 16 বিলিয়ন ডলারেরও কম। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা সরকার রাস্তা, ব্রিজ, মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে, কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিয়েছে। দেশের আর্থিক খাতসহ প্রতিটি খাতের প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার করা সম্ভব না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2009-10 অর্থ বছরে দেশি বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল 2,76,830 কোটি টাকা। এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছিল 1,61,020 কোটি টাকার ঋণ। বাকি 1,15,810 কোটি টাকার ঋণ ছিল দেশের অভ্যন্তরীণ উৎস থেকে। ব্যাংক খাতের পাশাপাশি সঞ্চয়পত্র সহ অন্যান্য খাত থেকে এই পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল। 2018 থেকে 2022 এই 5 বছরেই ব্যাংক সহ অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় 4 লাখ কোটি টাকা। ব্যাংক খাতে সরকারের ঋণ দিতে ব্যর্থ হলে গত বছর বাংলাদেশ ব্যাংক নিজেই নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয়। এতে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ আরও বেড়ে যায়। একই সঙ্গে উন্নয়নের কথা বলে গত 1.5 দশকে বিদেশি উৎস থেকেও অস্বাভাবিক হারে ঋণ গ্রহণ করেছে সরকার। 2014 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই বেনজির আহমেদকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন আসাদুজ্জামান খান কামাল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সম্মান লুণ্ঠিত করে বেনজিরকে দিয়ে অপহরণ, চাঁদাবাজি, ক্রসফায়ারের আড়ালে রাজনৈতিক হত্যা, গুমসহ সারা দেশে ত্রাসের রাজত্ব গড়ে তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় র্যাবের অস্ত্র ও গোলাবারুদ কেনাকাটায় সাবেক এই মন্ত্রীর সহযোগিতায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন বেনজির আহমেদ। র্যাবের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়
বেনজির আহমেদকে। 2020 থেকে 2022 সাল পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন বেনজির। আইজিপি থাকাকালীন পুলিশের সমস্ত কেনাকাটায় ব্যাপক দুর্নীতির মাধ্যমে বেনজির করে তোলেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। অনুসন্ধান বলছে বেনজিরের সমস্ত দুর্নীতির নেপথ্যের কারিগর সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। তার নির্দেশেই 2022 সালে বেনজির আহমেদকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়। শুধু তাই নয়, পুলিশের টেলিকম বিভাগেও 2015 থেকে 2024 পর্যন্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্ররোচনায় অন্তত 600 কোটি টাকার দুর্নীতি হয়েছে। পুলিশ টেলিকমের অধীনে গত 8 বছরে 42 বার যন্ত্রাংশ কেনাকাটা হয়েছে। প্রতিবারই এতে ঘুরে ফিরে অংশ নিয়েছে 3টি প্রতিষ্ঠান। 41 বার কাজ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মদতপুষ্ট ঠিকাদার দেলোয়ার হোসেন। এত কিছুর পর বেনজিরের দুর্নীতি নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিল কালে কণ্ঠ। আইজিপির এমন কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা জানতে চাইলে সাবেক মন্ত্রী বলেছিলেন, এটা বেনজির আহমেদের একান্তই ব্যক্তিগত বিষয়। আমাদের পুলিশ বাহিনী অনেক কষ্ট করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ দেশ ছেড়ে পালিয়ে যান একাধিক সদ্য সাবেক হওয়া এমপি মন্ত্রীরা। দেশ ত্যাগের পর বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করছেন তারা। তবে মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 জন কংগ্রেস সদস্য। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। একই সঙ্গে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান বাইডেন প্রশাসনকে। দর্শক, স্ক্রিনে আপনারা সে সম্পর্কে বিস্তারিত জানলেন। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা ছাড়াও তার যে সৈনিকগুলো ছিল এই অবৈধ রাজ্যের বাংলাদেশকে স্বৈরচারী করে গড়ে তোলার জন্য নতুন যাদের লক্ষ্য ছিল ডিবি হারুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এ ধরনের পাতিনি তারা কত কোটি কোটি টাকা ইনকাম করেছে পার ডে। আসুন তার কিছু বিশেষ তথ্য জানবো এই রিপোর্টে। আজকেও কিন্তু ছাত্ররা একটি ষড়যন্ত্র, একটি চক্রান্ত ভণ্ডুল করে দিয়েছে। আজ সকালেই একটি জুডিশিয়ারি কু অর্থাৎ বিচার বিভাগের মাধ্যমে একটি অভ্যুত্থান সংগঠিত হবার পরিকল্পনা ছিল, বিভিন্ন সূত্র বলছে, এবং তার নানা রকম তথ্যপত্র কিন্তু সামনে চলে আসছে। কেন সজীব ওয়াজেদ জয় অবস্থান পরিবর্তন করলেন? কেন বললেন যে তার মা পদত্যাগ করেননি এবং তিনি হচ্ছেন বৈধ প্রধানমন্ত্রী? তার নেপথ্যে নানা কারণ আছে। অর্থাৎ একটি প্রচেষ্টা ছিল সামরিক বাহিনীর ভেতরে কিছু অফিসারকে তারা সংগঠিত করেছে। বিচার বিভাগের, যেহেতু আপিল বিভাগের বিচারপতিরা এবং প্রধান বিচারপতি স্বয়ং তারা শেখ হাসিনার নিয়োগকৃত এবং তারা তাদের ছাত্র জীবনে একেবারে কর্মজীবনে প্রবেশের আগ পর্যন্ত ছাত্রলীগের সাথে যুক্ত। তারা একটা পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা দর্শক সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগ সেটি ফাঁস করেছে এবং সামরিক বাহিনীর তরফ থেকে সেটি ছাত্রদেরকে জানিয়ে দেওয়ার পর সেই অভ্যুত্থান ঘটার আগেই তারা শুধু হাইকোর্ট না, তারা বিচারপতিদের বাসভবনও ঘেরাও করতে শুরু করে। হাজার হাজার ছাত্ররা যখন নাকি ছুটে আসতে থাকে অভ্যুত্থানের খবর পেয়ে, তখনই তারা ভীত সন্ত্রস্ত হয় এবং পরিকল্পনা বাতিল করে এবং শেষ পর্যন্ত দাবির মুখে, বিক্ষোভের মুখে তারা পদত্যাগ করেন। দর্শক, সেই তথ্য পাওয়া গেছে। বিষয়টি এমন ছিল যে রয়টার্সকে জয় যখন বলছেন তার মা পদত্যাগ করেননি, এবং এটি ছিল একটা পরিকল্পিত ঘোষণা যা শেষ পর্যন্ত ধরা পড়ে। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো
তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। দর্শক, আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। দর্শক, এটি হলো খুবই গোপনীয় একটি রিপোর্ট, যেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে একটা কুয়ের প্ল্যান ছিল, জয় এবং আরাফাত ছিল তার নেপথ্যে, অর্থাৎ জুডিশিয়ারি কু। কিন্তু সঠিক সময় সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে সেই তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবেন। অর্থাৎ ইউনূস রংপুরে অবস্থান করা এবং যখন নাকি তিনি হেলিকপ্টার করে ঢাকায় আসবেন, সেই আকাশপথে অর্থাৎ ঢাকায় পৌঁছানোর আগেই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, এইরকম একটি ঘোষণা দিতে চেয়েছিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ফুল কোর্ট বেঞ্চ অ্যাপিলেট ডিভিশন। তারা এটি পরিকল্পনা করেছিল এবং সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা, চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে, তার একটি মহড়া কিন্তু শাহবাগে তারা করেছে। আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা দলে দলে মাঠে চলে এসে হট্টগোল শুরু করবেন। জানি না এই হট্টগোলের পেছনে ভারতের সাথে সাথে কোনো সমর্থন থাকবে কিনা, কিন্তু গোয়েন্দা রিপোর্ট কিন্তু সেই ভারতের অংশটা বা ভূমিকাটাকে আড়াল করেছে, কিন্তু বাকি পরিকল্পনা কিন্তু তারা সামনে এনেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করেই হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন, কিন্তু আগের থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টা বাজার আগেই চতুর্দিক। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।